প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টার বেসিক কথাবার্তা কিন্তু শেষ করলাম। এখন আমরা পরীক্ষার জন্য পড়ব। আমরা তোমাদের কাছে এমন একটি নোট তুলে ধরবো যেখান থেকে পড়লেই যথেষ্ট। এখানে খুবই বাছাইকৃত লেখা আমরা এনেছি। সো এইটা আমরা পড়লে আমাদের এটা পরীক্ষার জন্যই যথেষ্ট। আর আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তো তোমরা যদি জাস্ট শোনো, পুরোটা যদি শোনো, তুমি এখান থেকে এমসিকিউ সিকিউ সব কিছুতে একেবারে পারদর্শী হয়ে যাবে। তো মহাকর্ষ ও নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, যেটা আমাদের বইয়ে যেভাবে সাজানো আছে। তো মহাকর্ষ বলতে আসলে কি বুঝো বলো। মহাকর্ষ বলতে কি বোঝো? ইংরেজিতে গ্রাভিটেশন। মহাকর্ষ মানে কি? গ্রাভিটেশন, ঠিক আছে? তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার পারস্পরিক আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ, ঠিক আছে? তাহলে মহাকর্ষ কি? এই ফর্মুলাটা, এই যে তোমার সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে তুমি জাস্ট লিখে দিবা। এটাকে তুমি লিখে দিলেই তোমার এক্সামে 1-এ 1 পাবা। এটা কি ক নম্বরে আসবে, মহাকর্ষ কাকে বলে, তাই না? তাহলে যে কোনো দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তুর ভেতরে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? ক নম্বরের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে? তারপরে দেখো, নিউটনের মহাকর্ষের সূত্র, এটা আবার খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু নিউটনের যে মহাকর্ষ সূত্র, এটা নিয়ে আমরা আমাদের গত যে টপিক ভিডিও, সেইখানে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি, সব সিমুলেশন, 3D অ্যানিমেশন সব কিছুর সাথে। এখন দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? প্রথমে এই কথাটা বলে নিবা, এই যে মহাকর্ষ, এটার এই কথাটা বলে নিবা যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটার মান কি? বস্তুদ্বয়ের ভরের তোমার গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলটি বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে যে কোনো দুইটা বস্তু, মনে করো এই যে আমি তোমার হচ্ছে আন্ডারটা লিখলাম, এই আন্ডার ভর মনে করো M1, এই আন্ডার ভর মনে করো M2, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো কত? D মিটার, ঠিক আছে? এটা M1 কেজি, এটা হচ্ছে M2 কেজি, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি? D মিটার। বোঝা গেছে? তাহলে তোমার এদের ভেতরে যে আকর্ষণ বলটা কাজ করবে, তার মানে তোমার এই বস্তুটা এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে, এই বস্তুটাও এই বস্তুটাকে সেই বলে আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মানটা কি হবে আসলে? সেটাই হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই। তো এই যে আকর্ষণটা করবে, এটা কেমন করবে? তোমার এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে বস্তুদ্বয়ের ভর যত বেশি হবে, এদের ভেতরের আকর্ষণ বলটা তত বেশি হবে, ঠিক আছে? আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে কি? এদের ভেতরের দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কম হবে। ব্যস্তানুপাতিক মানে উল্টো হওয়া, ঠিক আছে? তোমার হচ্ছে ভেতরের দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কম হবে। আর তোমার দূরত্ব যত কম হবে, আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক মানে হচ্ছে কি, যে তোমার ভর যখন বাড়বে, তোমার ওই যে বলটা, ওই বলটাও বৃদ্ধি পাবে, মহাকর্ষ বলটাও বৃদ্ধি পাবে। তো সমানুপাতিককে কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা দেখেছি, ব্যস্তানুপাতিককে কিভাবে লিখতে হয় আমরা দেখেছি, তাই না? আর এই যে জিটা, এই জিটা কি? জিটা হচ্ছে সমানুপাতিক ওই ধ্রুবকটা, তাই না? সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে দিলেই আমরা ওইটার পরিবর্তে কি লিখি? জি লিখি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো সমীকরণ, এটা সমীকরণ কি? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক জি। জি এর মান কত মনে আছে? 6.673 ইন্টু 10⁻11, তাই না? আচ্ছা, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে বস্তুর ভর বাড়ালে কি হবে? আকর্ষণ বল বাড়বে, এবং দূরত্ব বাড়ালে কি হবে? আকর্ষণ বল কমবে, তাই না?
দূরত্ব দ্বিগুণ করলে কি হবে? আকর্ষণ বল 1/4 হবে। তার মানে দেখো এই হচ্ছে আকর্ষণ বল, আর তোমার হচ্ছে এই হচ্ছে দূরত্ব। দূরত্বটা কি স্কোয়ার আকারে, কিন্তু বর্গ, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্বটা কি বলতো? এই যে স্কোয়ার বা বর্গ। তাহলে তোমার ডি তুমি যদি 2 গুণ বাড়াও, তাহলে তোমার কি হবে? এই আকর্ষণ বলটা কয় গুণ হবে? এই যে ডি স্কোয়ার না, দূরত্বের বর্গ মানে ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কত? ডি মানে যদি তোমার 2 হয়, ডি স্কোয়ার মানে কত হবে? 4 হবে। তাহলে 1/4। তাহলে তোমার আকর্ষণ বল কত হবে? 1/4 মানে 1/4। ঠিক আছে? তোমার যদি ডি এর মান যদি 3 হয়, তাহলে আকর্ষণ বল আহ, কত হবে বলো তো? 3 × 9, 9/1 আকর্ষণ বল হবে। বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে এদের ভেতরে সম্পর্কটা? আশা করি বুঝতে পারছো। এবার অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ, এটাও কিন্তু আমরা গত ভিডিওতে দেখে আসছি। অভিকর্ষ বলতে কি বোঝায়? আহ, তোমার এই যে মহাকর্ষ, মহাকর্ষ মানে আমরা দেখলাম যে যে কোনো দুইটা বস্তুর ভেতরে আকর্ষণ। আর অভিকর্ষ মানে ওই দুইটা বস্তুর ভেতরে একটা অবশ্যই কি হতে হবে? পৃথিবী হতে হবে। অর্থাৎ পৃথিবী পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে কি বলে? অভিকর্ষ বল বলে। ঠিক আছে? যেমন কি তোমার হচ্ছে গাছ থেকে আপেল মাটিতে পড়ে, তাই না? তো এটা তোমার আপেলকে মাটিতে, অর্থাৎ পৃথিবীটা কি আপেলকে আকর্ষণ করতেছে। এখন তুমি কি জানো তোমার ওই আপেলটা পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করতেছে, পৃথিবীও আপেলকে সেই বল দ্বারাই কিন্তু আকর্ষণ করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো তোমার মহাকর্ষর এটা একটা স্পেশাল ক্ষেত্র, সেটা হচ্ছে কি অভিকর্ষ। অভিকর্ষ কি এক ধরনের স্পেশাল কি মহাকর্ষ। বুঝাইতে পারলাম ব্যাপারটা? তার মানে যে মহাকর্ষর ভিতরে একটা পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু সেটা হতে পারে, তার ভিতরে কি দুইটা বস্তুর ভিতরে একটা অবশ্যই পৃথিবী হইতে হবে, এবং তাদের ভিতরে যে আকর্ষণটা কাজ করবে সেটাই হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ কি? তোমার অভিকর্ষে বলের প্রভাবে, ঠিক আছে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা কিন্তু ওই যে তোমার হচ্ছে টপিক ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাইছিলাম না যে আহ, তোমার যত বেশি উপর থেকে পড়বে কি সেটার বেগ নিচে আসা পর্যন্ত তত বেশি প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাবে। এই যে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাকে কি বলা হয়? ত্বরণ। আর এই ত্বরণটা যেহেতু তোমার অভিকর্ষ বলের প্রভাবে হচ্ছে, সো এটাকে কি বলবে? স্পেশালি ভাবে এটাকে বলবে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? এই ত্বরণটা আমরা কি ত্বরণকে কি সাধারণত কিন্তু এ দ্বারা প্রকাশ করি, তাই না? এ একটা ত্বরণ, তার মানে বেগ বৃদ্ধির হার, তার মানে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখান থেকে এখানে যে বেগ, এখান থেকে এখানে তার থেকে বেশি বেগ, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটাকেই কি বলা হয়? ত্বরণ। তো এই যে ত্বরণটা যখন তোমার অভিকর্ষ বলের জন্য হবে, তখন সেটাকে আমরা স্পেশালি বলবো অভিকর্ষ ত্বরণ। এই যে এই ত্বরণের মানটা তোমরা একটু লিখে নিতে পারো। এটা কোথা থেকে আসে তোমরা কি জানো? এটা আসে তোমার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু g × m1 × m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখান থেকেই আসে। ঠিক আছে? আমরা কি জানি? এফ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম এ, তাই না? কিন্তু এটা যেহেতু অভিকর্ষ, অভিকর্ষ হলে এটাকে আমরা কি লিখি বলো তো? এম জি। ঠিক আছে? তাহলে এম জি সমান হচ্ছে জি ইন্টু এই যে দুইটা বস্তু, দুইটা বস্তুর ভিতরে একটা কি, একটা কিন্তু পৃথিবী, তাহলে আমরা কিসের ভর নেব? একটা পৃথিবীর ভর নেব, এবং আরেকটা কি অন্য যে কোনো বস্তুর ভর, সেটা মনে করো এম। আর হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে তোমার এই জি জি এই জি এর মানটা আমরা কিভাবে নিতে পারি? এই যে এমটা কাটা, এখান থেকে এই এম কাটা, এই এম হচ্ছে ওই বস্তুটার ভর। ঠিক আছে? তো এই দুইটা বস্তুর ভর যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের কি থাকে? জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো, তাহলে এই ত্বরণের ফর্মুলাটা আসলে কোথা থেকে আসে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে একটা হচ্ছে তোমার পৃথিবীর ভর, একটা হচ্ছে কি তোমার পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। আমরা কিন্তু দূরত্বটা মাপি কোথা থেকে বলছিলাম? একদম বস্তুর কেন্দ্র থেকে কিন্তু আমরা দূরত্বটা মাপি, এটা বলছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই সমীকরণ থেকে কি প্রমাণিত হয়? যে অভিকর্ষ ত্বরণ জি বস্তুর ভর এম এর উপরে নির্ভর করে না। ঠিক আছে? এই যে জি এর মান তোমার কিন্তু এম এর উপরে বা বস্তুর ভরের উপরে নির্ভর করে না। অর্থাৎ কি
ভারী বা হালকা বস্তু একই উচ্চতা থেকে বিনা বাধায়, যদি বাতাস না থাকে, বাতাসের ঘর্ষণ যদি না থাকে, তাহলে একই সাথে কি মাটিতে পৌঁছাবে। এটার পরীক্ষা কিন্তু আমরা ওই ভিডিওটাতে কিন্তু দেখেছিলাম, আশা করি মনে আছে। যে তোমার হচ্ছে যদি ওইখানে কোনো বাতাসের বাধা না থাকে, ঠিক আছে, তাহলে ভারী হোক বা হালকা হোক, বস্তু যেমনই হোক না কেন, ওই দুইটা একই সাথে মাটিতে পড়বে, মাটিতে পৌঁছাবে। তো এ থেকে তুমি কি বুঝতে পারলে? আমরা কিন্তু গত ভিডিওতে প্রমাণ করেছিলাম যে বস্তু ভারী হোক কিংবা হালকা বা পাতলা যেমনই হোক না কেন, বস্তুর ভরের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না। ঠিক আছে, এই যে অভিকর্ষ ত্বরণের মান, এটা কিন্তু ভরের উপরে ডিপেন্ড করে না, যেটা আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো অভিকর্ষ ত্বরণ এর মান তাহলে কিসের উপরে ডিপেন্ড করে? এইটা ডিপেন্ড করে হচ্ছে এই যে উচ্চতা, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এইটার উপরে ডিপেন্ড করে। তোমার পৃথিবীর কেন্দ্র থেকে তোমার যে ভূমি বা মাটি, সবখানে কিন্তু দূরত্ব কিন্তু সেম না। সেম না কেন? কারণ পৃথিবী কিন্তু এরকম একেবারে রাউন্ডেড না, একেবারে গোল না, কিন্তু পৃথিবী একটুখানি চ্যাপ্টা, তাই না? তো এই যে তোমার একেবারে পৃথিবীর কেন্দ্র থেকে সব থেকে কাছে যে দূরত্বটা, ঠিক আছে, একদম কাছাকাছি যে দূরত্বটা, এই মাঝামাঝি, এটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। এই বিষুবীয় অঞ্চল সব থেকে কাছাকাছি, যেহেতু সব থেকে কাছাকাছি, এখানে নিশ্চয়ই কি হবে বলো তো? আকর্ষণ বলটা কেমন হবে বলো? দূরত্ব তোমার হচ্ছে যদি বেশি হয়, তাহলে তোমার আকর্ষণ বলটা কিন্তু বেশি হবে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি মেরু অঞ্চল, সরি একটুখানি ভুল হয়ে গেছে তোমার। এটা হচ্ছে মেরু অঞ্চল। এটা বিষুবীয় অঞ্চল হচ্ছে তোমার ওই যে সেল ডিভিশনের ক্ষেত্রে, ঠিক আছে, সেল ডিভিশনের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় অধ্যায় সেল ডিভিশন, সেটার বিষুবীয় অঞ্চল। এটার সাথে আমি গুলিয়ে ফেলছি, একটু সরি ফর দ্যাট। তোমার এটা হচ্ছে মেরু অঞ্চল, ঠিক আছে। মেরু অঞ্চলে কি, মেরু অঞ্চলে দূরত্ব সবচাইতে কম, তাই না? তোমার কেন্দ্র থেকে তোমার মেরু অঞ্চলের দূরত্ব সবচাইতে কম। এটা মনে করো উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। বিষুবীয় অঞ্চল থেকে, কেন্দ্র থেকে তোমার বিষুবীয় অঞ্চলের দূরত্ব সবচাইতে বেশি। তো এই মেরু অঞ্চলের ক্ষেত্রে দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার হচ্ছে এই যে মেরু অঞ্চল না, মেরু অঞ্চল মানে ওই যে চ্যাপ্টা, যেখানে মেরু অঞ্চলের এখানে কি হয়, চ্যাপ্টা সব, অর্থাৎ কেন্দ্র থেকে সব থেকে কাছাকাছি অবস্থান করে কি মেরু অঞ্চল। সো মেরু অঞ্চলের দূরত্ব কি কম। মেরু অঞ্চলের যেহেতু দূরত্ব কম, তাই কি জি এর মান বা তোমার আহ আকর্ষণ বলও কিন্তু এইখানে বেশি হবে, মানে জি এর মানটা বেশি হবে। আর বিষুবীয় অঞ্চল দেখো, তোমার কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের কি দূরত্বটা বেশি। দূরত্বটা বেশি হলে কি হবে? তোমার আকর্ষণ বল কিন্তু কম হবে, ঠিক আছে। তো মেরু অঞ্চলের আকর্ষণ বল কত? 9.83। আর তোমার বিষুবীয় অঞ্চলের এটা কত? 9.78। তো এদের আদর্শ মান মাঝামাঝি একটা ধরা হবে, সেটা কি? সেটা হচ্ছে 9.8। আমরা পৃথিবীতে, ঠিক আছে, আমরা পৃথিবীতে অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মান কি ধরবো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার ত্বরণের একক, ঠিক আছে। এইবার দেখো উচ্চতা বা গভীরতার কিছু প্রভাব আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে বা নিচে উঠবে, তোমার জি এর মান কিন্তু তত কি হবে? কমতে থাকবে। তার মানে সর্বাধিক হচ্ছে তোমার ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে তুমি যদি উপরের দিকে উঠতে থাকো, তাহলে কি হবে? তোমার জি এর মান কমবে। আবার নিচের দিকে গেলেও কিন্তু জি এর মান কমবে। আর পৃথিবীর কেন্দ্রে, জানো, পৃথিবীর কেন্দ্রে কিন্তু এই জি এর মান শূন্য। তার মানে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর কিন্তু ওজন পরিমাপ করা যাবে না, অর্থাৎ সবকিছুর ওজন দেখবা পৃথিবীর কেন্দ্রে, একেবারে কেন্দ্রে সবকিছুর ওজন কিন্তু তোমার জিরো হবে, ঠিক আছে। ওজন জিরো হবে, ভর সেম থাকবে কিন্তু ওজন জিরো হবে, ঠিক আছে। এই ভর এবং ওজনের ব্যাপারে আমরা এখনই আসছি। এবার আহ্নিক গতির প্রভাব। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণয়নের কারণে কি হয়? অভিকর্ষ ত্বরণ সামান্য হ্রাস বৃদ্ধি পায়। অর্থাৎ পৃথিবী যখন নিজের কক্ষপথে বা তোমার হচ্ছে নিজের অক্ষের উপরে যখন ঘুরতে থাকবে, তখনই কিন্তু এই জি এর মানটার ভেতরে বেশ তারতম্য দেখা যাবে, ঠিক আছে। তো বিষুবীয় অঞ্চলে কিন্তু এটার প্রভাব সব থেকে বেশি হবে, কারণ বিষুবীয় অঞ্চলে এই যে সব থেকে বাইরের দিকে, অর্থাৎ দূরের দিকে। হ্যাঁ, আচ্ছা, এবার ভর এবং ওজনের ভিতরে আমরা ডিফারেন্সটা বোঝার ট্রাই করব, ঠিক আছে। ভর এবং ওজনের ভিতরে তোমার পার্থক্যটা কি? তো ভর হচ্ছে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর,
তার মানে যে কোনো বস্তুতে যে পরিমাণে ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার ভর। ভর কিন্তু একটা ধ্রুব রাশি, এটা মনে রাখবা। ভর ধ্রুব রাশি, স্থান পরিবর্তনে এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। একদম মুখস্থ থাকবে। তুমি যেখানেই নিয়ে যাও না কেন, তুমি যদি পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে, যেখানে তোমার ওজোন, ওজোন কিন্তু শূন্য হয়ে যাবে, কিন্তু ভরটা কিন্তু তোমার শূন্য হবে না। পৃথিবীর কেন্দ্রে তোমার যে ভর হবে, পৃথিবীর উপরে সেই ভর হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও সেই ভরই হবে, কিংবা তুমি দুনিয়া বা হচ্ছে মহাবিশ্বের যে কোনো প্রান্তে যাও, তোমার ভর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এই যে ভর পরিমাপ করা হয় কি দিয়ে? কেজি দিয়ে, কেজি দিয়ে, কিলোগ্রাম দিয়ে। ঠিক আছে? এটি সাধারণত নিক্তি দিয়ে পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে ওজনটা কি? ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় হচ্ছে ওজন। ওজন তাহলে কি বোঝা গেছে? অর্থাৎ ওজনের ভেতরে তোমার কি থাকবে? ভরও থাকবে, এবং যে বল দ্বারা আকর্ষণ করে সেই জিটাও থাকবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার ওজন। তাহলে ওজন সমান কি? ওজন সমান হচ্ছে বস্তুর ভর এম এবং অভিকর্ষ ত্বরণ জি এর গুণফল। ঠিক আছে? তাহলে এর একক নিউটন, এটা মনে রাখতে হবে। এটা ওজনের একক হচ্ছে নিউটন। এটি স্প্রিং নিক্তির সাহায্যে মাপা হয়। ওজন কিসের সাহায্যে মাপা হয়? স্প্রিং নিক্তির সাহায্যে মাপা হয়। ঠিক আছে? তাহলে ওজন, ওজনের সাথে কিন্তু ওজনের ভেতরে, অর্থাৎ ওজনটাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি, ওজনের ভেতরে তোমার ভরও থাকে এবং তার সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, বা এই যে ত্বরণটা, জি, এই ত্বরণটা। ঠিক আছে? এটা একসাথে থাকে। তাহলে দেখো, যেহেতু ভর ধ্রুবক, এইখান থেকে কিন্তু সৃজনশীল আসবে। ঠিক আছে? সৃজনশীল আসবে, সিকিউ সৃজনশীল আসবে। যেহেতু বস্তুর ভর ধ্রুব থাকে, তার মানে যেখানেই নিয়ে যাও না কেন, ভর বা ম্যাস এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই বস্তুর ওজন মূলত তোমার ভরের উপরে নির্ভরশীল। এই যে তোমার এই এমটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, তাই না? কিন্তু তোমার এই যে অভিকর্ষ ত্বরণ, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আমরা কিন্তু এখন এতক্ষণে দেখে আসলাম যে জি এর মানটা কিন্তু পরিবর্তনশীল। তোমার মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, তোমার পৃথিবীতে একরকম, চাঁদে আর একরকম, মঙ্গল গ্রহে একরকম। হ্যাঁ, এক এক জায়গায় তোমার হচ্ছে জি এর মানটা কিন্তু এক এক রকম। কারণ কি, জি এর মানটা কিসের উপরে ডিপেন্ড করে? তোমরা কি পড়লে বলো তো? জি এর মানটা কিসের উপরে ডিপেন্ড করে? এম জি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জি এর মান নির্ভর করে হচ্ছে তোমার কেন্দ্র থেকে দূরত্বের উপরে, এবং ওই যে প্ল্যানেটটা, যেই প্ল্যানেটে তোমার জি এর মানটা তুমি হিসাব করতেছ, ওই প্ল্যানেটের ভরের উপরে নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, সো যেখানে তোমার জি এর মান বেশি সেখানে কি হবে? ওজন বেশি হবে। ঠিক আছে? যেখানে জি এর মান কম সেখানে কি হবে? ওজনটা কম হবে। কারণ কি, এই যে তোমার ডাব্লু, এটা কিসের সমানুপাতিক? এটা হচ্ছে জি এর সমানুপাতিক। অর্থাৎ জি এর মানটা যদি বেশি হয়, তোমার ডাব্লু বা ওজনের মানটা কিন্তু বেশি হবে। ঠিক আছে? জি এর মানটা যদি কম হয়, তোমার ওজনও কম হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই এমটা কিন্তু কনস্ট্যান্ট। এম, এম এর ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তোমার জি এর ভ্যালুর কারণেই, এ কারণে ডাব্লু বা ওজনের মানের পরিবর্তন হবে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে তোমার কি জি কিন্তু শূন্য, এই কারণে পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজন শূন্য। তাই বলে কি ভর শূন্য হবে? ভর কি শূন্য হবে? হ্যাঁ, না, ভর কিন্তু তাই বলে শূন্য হবে না। তো ডাব্লু ইকুয়াল টু হচ্ছে তোমার এম জি। তোমার পৃথিবীর কেন্দ্রে এম হচ্ছে কত? শূন্য। এম কিন্তু শূন্য হবে না, এম এর কোনো মানের পরিবর্তন হবে না। তো তোমার এম ইন্টু জি এর মান কত হবে? শূন্য হবে। অর্থাৎ তোমার ওজনও কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে তোমার পৃথিবীর কেন্দ্রে কি? পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, মনে রাখবা। ঠিক আছে? আর চাঁদে, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর প্রায় 6 ভাগের 1 ভাগ। তার মানে পৃথিবীতে কত বলো তো? পৃথিবীতে 9.8, জি এর মান কি? 9.8। তাহলে চাঁদে কি? জি অফ মুন চাঁদে কি বলছে? 6 ভাগের 1 ভাগ, মানে 9.8 ডিভাইডেড বাই 6। ঠিক আছে? এটা তাহলে পৃথিবীতে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। তাই চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর বস্তুর ওজনের কি? তোমার 6 ভাগের 1 ভাগ। তার মানে কোনো কিছু যদি চাঁদে, চাঁদে কি, কোনো কিছু যদি চাঁদে 6 কেজি হয়, কোনো কিছু যদি চাঁদে 6 কেজি হয়, ডাব্লু অফ মুন, ঠিক আছে, চাঁদে যদি তোমার 6 নিউটন, ঠিক আছে, সরি 6 নিউটন হয়, তাহলে কিন্তু তোমার
পৃথিবীতে পৃথিবীতে কি হবে, ওইটা 1 কেজি হবে, ঠিক আছে। পৃথিবীতে 1 কেজি ভরের বস্তুর ওজন 9.8 নিউটন হলে চাঁদে হবে কত বলো তো? 1.63, মানে চাঁদে ওজন 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে কি তোমার চাঁদে কিন্তু ওজনটা কমে গেল। তো চাঁদে কেন তোমার, চাঁদে হচ্ছে জি এর মান কম। জি এর মান কম কেন? কারণ হচ্ছে তোমার চাঁদের ভর কিন্তু পৃথিবীর ভরের থেকে কম, ঠিক আছে, এই কারণে তোমার ওখানে জি এর মান কম। এবার লাস্ট টপিক। তোমরা নিশ্চয়ই লিফটে উঠেছো। লিফটে উঠছো না? লিফট যখন উপরের দিকে যায়, ঠিক আছে, উপরের দিকে যখন যায় তখন তোমরা কি মনে করো বলো তো? মনে হয় নিজেকে একটু ভারী ভারী লাগতেছে, তাই না? মনে হয় নিজেকে ভারী ভারী লাগতেছে। তো যখন ত্বরণ সহ যখন লিফট উপরের দিকে যাবে তখন তোমার ভর কিন্তু নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। পৃথিবী তোমার নিচের দিকে টানছে, কিন্তু তোমার লিফট তোমার উপরের দিকে যাচ্ছে, তাই না? এই কারণে তোমার ওইখানে ভরটা নিজের কাছে বেশি মনে হচ্ছে, মনে হচ্ছে যেন নিচের দিকে আমাকে টানছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। আহ, আর তোমার হচ্ছে যখন তোমার নিচের দিকে নামবে, ঠিক আছে, নিচের দিকে যখন নামে লিফটটা, নিচের দিকে লিফটও নামে, তোমার ভরও নিচের দিকে কাজ করে। সো সেই সময় মনে হয় যেন কি, তোমাকে হালকা হালকা লাগে, মনে হয় যেন আমার ভর অনেকটা কমে গেছে, তাই না? এরকম মনে হয় না বলো? আচ্ছা। আর স্থির যখন সমবেগে চলমান, ঠিক আছে, তার মানে তোমার হচ্ছে আহ, একদম একই বেগে যাচ্ছে, এর বেগের কোনো কিন্তু কম বেশ হচ্ছে না, তখন আবার কিছু বোঝা যায় না, মনে হয় যেন লিফটটা স্থিরই আছে, এরকম কিন্তু মনে হয়। বুঝতে পারছো? আচ্ছা। তারপরে মুক্তভাবে পতন মানে কি, কোনো কিছুকে তুমি যদি কোনো কিছুর সাহায্য ছাড়া যদি নিচের দিকে ফেলে রাখো, ঠিক আছে, অর্থাৎ আহ অর্থাৎ ওইখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। মুক্তভাবে পতন মানে কি, ওইখানে কোনো ঘর্ষণ কাজ করবে না, কোনো বাধা থাকবে না, ঠিক আছে, তাহলে ওইটাকে আমরা কি বলবো? মুক্তভাবে পতন। এখন মুক্তভাবে পতনের ক্ষেত্রে মনে করো লিফটটা তোমার ছিঁড়ে গেল, আল্লাহ না করুক লিফটটা তোমার ছিঁড়ে গেল, তাহলে তুমি নিচের দিকে যখন পড়তে থাকবা, ঠিক আছে, নিচের দিকে যখন পড়তে থাকবা তখন মনে হবে যেন কি, তোমার ওজন শূন্য, তাই না? আচ্ছা। মনে হবে যেন আমি ভাসছি, ঠিক আছে, এরকম মনে হবে। আচ্ছা। মহাশূন্যে ওজন শূন্যতা, তোমার মহাশূন্য বা স্পেস শাটল গুলো দেখছো তোমরা, রকেটের ভেতরে দেখছো তোমরা, দেখো নাই? তো পৃথিবীকে প্রদক্ষিণরত নভোচারীর ওজন শূন্যতা অনুভব করেন, কারণ মহাশূন্যযান এবং নভোচারী উভয় পৃথিবীর দিকে একই ত্বরণে তোমার হচ্ছে মুক্তভাবে পড়ানোর মতো গতিশীল থাকে। তার মানে ওরা অলওয়েজ গতিশীল থাকে, যে যে ত্বরণে বা যে বেগে তোমার নিচের দিকে পড়বে সেই একই বেগ ধরে থাকে নিচে। সো এই কারণে মনে হয় কি, যে কোনো ওজন বা ভর নেই, তো ওরা এই কারণে কি উড়ে উড়ে বেড়ায় বা ভেসে ভেসে বেড়ায়, তাই না? দেখছো তোমরা নিশ্চয়। আচ্ছা। এই সমগ্র অধ্যায় নিয়ে আমরা কিন্তু একটা কনসেপচুয়াল বেশ বড়সড় একটা আলোচনা করলাম। সো আশা করি তোমরা এবার নিজেরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে শেষ করতে পারবে এবং কোথাও কোনো সমস্যা থাকবে না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। ইনশাল্লাহ কমেন্ট বক্সে যে কোনো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবা যদি কোনো ডাউট থাকে। আমরা অলওয়েজ 24 আওয়ার, সপ্তাহে 7 দিন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু থাকে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য। তো ধন্যবাদ গৃহপাঠশালা অনলাইন কোচিং এর সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।